নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আবার নিফটি কিছুটা রিলিফ দিল। আজকের উইকলি এক্সপায়ারি ছিল নিফটির এবং আজকের প্রত্যাশা অনুযায়ী নিফটি আজকের মোরালেস কিছুটা হলেও শর্ট কাভারিং দেখিয়েছে। বেলা শেষে নিফটি 100 পয়েন্টের উপর বন্ধ হয়েছে, বলা বাহুল্য 24,300-র ওপর বন্ধ হয়েছে। অর্থাৎ নিফটি সেটা তার যথেষ্ট আপত্তি রয়েছে 24,500 ভেঙে ওপরে উত্থানের পেছনে, কিন্তু সেটা 24,000 ভেঙে নিচে নেমে যাবে এমন দুর্বলতাও নিফটির মধ্যে নেই, যেটা নিফটিকে ফার্দার নিচে নেমে বা টেনে নিচে নামাতে পারতো। সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের ফ্লো। সৌভাগ্যবশত জুলাইয়ে অলরেডি এফআইআই আউটফ্লো কমতে শুরু করেছিল। অগস্ট মাসে এখনও অবধি 3,500 কোটি টাকার ওপর বিনিয়োগ ফরেন ইনস্টিটিউশনসরা করেছেন ভারতবর্ষে, অর্থাৎ তারা নেট বায়াস। বিগত কালও তারা 1,000 কোটি টাকার ওপর কিন্তু ভারতীয় শেয়ার বাজারে তারা খরিদ্দারি করেছেন। অর্থাৎ গোটা অগস্ট মাস দেখতে গেলে ফরেন আউটফ্লো মারাত্মক কিছু হয়নি, পজিটিভই রয়েছে। উল্টো দিকে ভারতীয় শেয়ার বাজারকে কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে চলেছে, যেটা বারবার বলছি, হয়তো বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি, আপনারাও শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাচ্ছেন। কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা, তাদের কাছে এমন টাকার ফ্লো আসছে থ্যাঙ্কস টু সাধারণ ইনভেস্টার্স, রিটেল ইনভেস্টার্স। প্রত্যেক মাসে যে হাজার হাজার কোটি টাকা এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডসে ঢুকছে, সেই টাকাটা বিভিন্ন শেয়ার কেনার কাজে লাগছে। তার ফলে শেয়ার বাজার পড়ব করতে গিয়েও কিন্তু কোনোভাবেই তারা পতন দেখতে পারছে না। তবে যদি পতন নাও দেখে থাকে, নিফটির ক্ষেত্রে একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই এফআইআই ইনফ্লো, অর্থাৎ বিদেশি টাকা ভারতবর্ষে ঢুকছে। এটা নিফটির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। চমকে যাচ্ছেন কি? উত্তরটা হচ্ছে চমকাবার মতন কোনো ব্যাপার নেই। তার কারণটাই এটা যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স যারা ভারতবর্ষে বিনিয়োগ করছেন, তারা কিছুটা নিফটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বা নিফটির সেরা 50টা কোম্পানি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এক্সিস ক্যাপিটালের বক্তব্য অনুযায়ী যতক্ষণ না নিফটির সমস্ত কোম্পানি ডাবল ডিজিট গ্রোথ দেখাতে পাচ্ছে, ততক্ষণ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা নিফটির বিভিন্ন কোম্পানির দিকে আকর্ষিত হবে এমন সম্ভাবনা কম। তবে কোথায় এই টাকাটা ঢুকছে? এক্সিস ক্যাপিটালের বক্তব্য অনুযায়ী এই টাকাটা ঢুকছে ভারতবর্ষে যে বিভিন্ন আইপিও লিস্টিং হচ্ছে বিগত 2026-এ। খেয়াল করে দেখুন, মোটামুটি ছোট এবং মাঝারি যে কোম্পানিগুলো রয়েছে, এক্সিস ক্যাপিটালের বক্তব্য অনুযায়ী অধিকাংশ টাকা কিন্তু এই আইপিওতে ঢুকছে, যার ফলে নিফটিতে যে ইনফ্লো হওয়ার প্রত্যাশা ছিল সেটা পরিপূরণ করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ বিদেশি বিনিয়োগ যদি নিফটির 50টা কোম্পানিতে না আসে, সেক্ষেত্রে নিফটি দারুণ উত্থান দেখবে এমন সম্ভাবনা কিন্তু কম। এইবার চলে আসি আমাদের আলোচনার দ্বিতীয় অংশে। আজকে 24,300-র ওপর নিফটি বন্ধ হয়েছে, খুব ভালো জিনিস, এবং বিভিন্ন ইন্ডাইসেসগুলো একটু আলোচনা করার দরকার আছে। নিফটি আজকের 24,334-এ বন্ধ হয়েছে, 115 পয়েন্ট উত্থান, 0.48% বৃদ্ধি। এছাড়া উল্লেখযোগ্য যে ইন্ডাইসেসগুলো রয়েছে, সূচকগুলো রয়েছে, নিফটি ব্যাংক একেবারেই ফ্ল্যাট উইথ আ নেগেটিভ বায়াস। নিফটি মিড ক্যাপ আজকের প্রায় 8%-এর বেশি বৃদ্ধি। নিফটি নেক্সট 50 বা জুনিয়র নিফটি, অর্থাৎ প্রথম ভারতবর্ষের সেরা 50টা কোম্পানিকে নিফটি 50 বলা হয়, তারপর সেরা 50টা কোম্পানি তাদেরকে বলা হয় নিফটি নেক্সট 50, এবং সেটা আজকে 0.66% বৃদ্ধি পেয়েছে। এখানে একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন রয়েছে যে দেখুন, মাঝে মাঝেই আপনারা খেয়াল করে দেখবেন যে নিফটি 50 থেকে বেশ কিছু কোম্পানি বেরিয়ে যায়, 2 বা 3টে ইউজুয়ালি বছরে, এবং যে কোম্পানিগুলো নিফটিতে ইনক্লুশন হয় তার নির্বাচন কিন্তু হয় নিফটি নেক্সট 50 থেকে। অর্থাৎ নিফটি নেক্সট 50 মানে পোটেনশিয়ালি সেই কোম্পানিসগুলো যাদের নিফটি 50-তে যোগ্যতা, মানে ঢোকার যোগ্যতা তৈরি হচ্ছে বা যোগ্যতা হয়ে রয়েছে। সুতরাং
যখনই নিফটি 50-তে কোনো পরিবর্তন দেখবেন, মাথায় রাখবেন যে এই যে নতুন কোম্পানিগুলো ঢুকবে সেগুলো কিন্তু নিফটি নেক্সট 50 থেকেই ঢুকবে, বেসড অন ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন। এরপর নিফটি স্মল ক্যাপ আজকে হালকা নেগেটিভ 0.1% মতো। নিফটি অটো আজকে ভালো পারফরমেন্স করেছে 0.4%। নিফটি আইটিও আজকে ভালো পারফর্ম করেছে 0.57% উত্থান। নিফটি পিএসইউ ব্যাংকসগুলো আগের দিন পতন দেখেছিল, আজকের প্রায় 0.1% উত্থান দেখেছে। তার পেছনে বড় কারণ রয়েছে, কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে পরিকল্পনা ছিল এফসিএনআরবি, সেইটার মাধ্যমে অন্তত 5টা ভারতীয় ব্যাংক তারা কয়েক বিলিয়ন ডলার বিদেশ আমাদের দেশি আমাদের যেটাকে বলে যে ভারতীয় বংশোদ্ভূত তাদের কাছ থেকে এই কয়েক বিলিয়ন ডলার তারা জোগাড় করতে সক্ষম হয়েছে। এফসিএনআরবির ব্যাপারটা একটু সংক্ষেপে বুঝিয়ে বলি, খুব একটা জটিল কিছু নয়, সোজা কথা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যারা ভারতীয় বংশোদ্ভূত তাদের কাছে আবেদন করে, আপনারা দয়া করে আমাদের ব্যাংকে ডলার গচ্ছিত রাখুন, না টাকা নয়, ডলার গচ্ছিত রাখুন। অর্থাৎ এইবার বিদেশি বিনিয়োগ বিদেশে যে ভারতীয়রা থাকেন তারা বলবেন, আচ্ছা আমরা কেন বিভিন্ন ভারতীয় ব্যাংকে আমরা কেন ডলার জমা রাখবো? তার কারণ ডলার ক্রমাগত শক্তিশালী হয়ে যাচ্ছে এবং তার ফলে যেটা দাঁড়াবে যে আমরা প্রাথমিকভাবে যদি ডলার বিনিয়োগ করি, সেক্ষেত্রে যখন টাকা আমাদের ম্যাচিওর করবে এই ফিক্সড ডিপোজিটটা, বিদেশি টাকার ফিক্সড ডিপোজিট, তখন সেইটা কিন্তু যদি টাকা থেকে ডলারে কনভার্ট করতে হয় সেক্ষেত্রে আমাদের অনেকটা ক্ষতি হয়ে যাবে। তখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদেরকে আশ্বস্ত করে এটা বলেন যে আপনাদের যাতে ডলারে কোনো রকম ক্ষতি না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের। অর্থাৎ হেজিং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা কিন্তু এই বিদেশে থাকা ভারতীয়দের জন্য করে দেবেন। অর্থাৎ এর মাধ্যমে যে উৎসাহটা যে বিদেশে থাকা ভারতীয়রা পাবেন, তার মাধ্যমে তারা ভারতবর্ষে থাকা বিভিন্ন ব্যাংকগুলোতে তারা টাকা অলরেডি বিনিয়োগ করেছেন। এবং জানলে চমকে যাবেন যে 72 বিলিয়ন ডলারের বেশি টাকা ভারতীয় ব্যাংকে ঢুকেছে এবং এর থেকে সবচেয়ে বেনিফিট কারা করেছে? স্বাভাবিকভাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1 নম্বর, তারপর হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা, 3 নম্বর কানাড়া ব্যাংক, 4 নম্বর হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক এবং 5 নম্বর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এদের মাধ্যমেই সবচেয়ে বেশি টাকা ভারতবর্ষে এসেছে। আইসিআইসিআই ব্যাংকও তারা সক্ষম হয়েছে এই এফসিএনআরবির মাধ্যমে বিদেশ থেকে টাকা যাতে ভারতবর্ষের ব্যাংকে গচ্ছিত থাকে সেই ব্যবস্থা করার ক্ষেত্রে। এইবার প্রশ্নটা হচ্ছে, এর ফলে আমাদের ভারতীয় ব্যাংকগুলো কি উপকৃত হলো? সরাসরি উপকৃত হলো না, পরোক্ষে উপকৃত হলো। কিরকমভাবে উপকৃত হলো? যে দেখুন, তারা বিদেশ থেকে যে টাকাটা ডলারগুলো তারা পেলেন সেইটা কিন্তু তাদেরকে আরবিআইকে দিয়ে দিতে হবে। পরিবর্তে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদেরকে সমতুল্য অর্থাৎ কারেন্ট এক্সচেঞ্জ রেটের বেসিসে তারা বিভিন্ন ব্যাংকগুলোকে টাকা দিয়ে দিবে। এই টাকাটা বিভিন্ন ভারতীয় ব্যাংক তারা আরও বেশি লোন দিতে পারবে এবং তার ফলে যেটা হলো যে তাদের মানি ফ্লোটা সেটা ইজ আউট করলো, ব্যাংকগুলোর উপর চাপ কমে গেল। এর ফলে ব্যাংকগুলো পরোক্ষে কিন্তু দারুণভাবে উপকৃত হবে। অর্থাৎ যত বেশি তাদের লোন বুক বৃদ্ধি পাবে তত ডেফিনেটলি ব্যাংকগুলো প্রফিটেবল হওয়ার সুযোগ অনেক বেশি বাড়বে। এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের কিভাবে লাভবান হলো? মারাত্মকভাবে লাভবান হলো। কল্পনাতীত এই 75-72 বিলিয়ন ডলার সেটা এত দ্রুত চলে এসেছে যে সেপ্টেম্বর মাসে যে ডেডলাইন ছিল, যার মধ্যে এই পরিমাণ টাকা টার্গেট ছিল, সেটা এত আগে পূরণ হয়ে গেছে যে ডেডলাইন কমিয়ে এনে অর্থাৎ প্রিপোন করে 31শে অগস্ট রেখেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ আরবিআই যেটা চেয়েছিলেন তার অনেক প্রত্যাশার বেশি টাকা অনেক দ্রুত চলে এসেছে। এবার চলে আসি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিপুল পরিমাণ যে 72 বিলিয়ন ডলার ভারতবর্ষে ঢুকলো তার মাধ্যমে কিভাবে লাভবান হবে? লাভবান একদম চোখের সামনে দেখতে পাবেন। আজকে 33 পয়সা ডলার দুর্বল হয়েছে, অর্থাৎ টাকা শক্তিশালী হয়েছে, ডলার দুর্বল হয়েছে। 1 নম্বর, তার মানে টাকার পতনকে রোধ করার ক্ষেত্রে এইটা দুর্দান্ত একটা চাল ছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে। 2 নম্বর, ফরেন যে আমাদের যে খরচগুলো অর্থাৎ বিদেশি যে খরচগুলো হয় অর্থাৎ পেট্রোলের দাম মেটাবার জন্য ক্রুড অয়েলের দাম মেটাবার জন্য বা সোনার দাম মেটাবার জন্য, তার জন্য আমাদের বিপুল পরিমাণ অর্থ চলে এলো যেটা রিজার্ভ ব্যাংকের কাছে গচ্ছিত থাকলো। 3 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো পয়েন্টের সঙ্গে, সেটা হচ্ছে যে এখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার ফরেক্স তার কিটি কিন্তু অনেকটা বেড়ে গেল, অর্থাৎ বিদেশি মুদ্রা ভাণ্ডার দারুণভাবে বেড়ে গেল। এর ফলে কি সুবিধা হলো?
একটা দেশে যখন সুবিশাল বিদেশি মুদ্রা ভাণ্ডার থাকে, উল্লেখ্য এখানে ভারতবর্ষের কাছে আমেরিকার থেকেও বেশি ফরেক্স রিজার্ভ অলরেডি গচ্ছিত হয়ে রয়েছে, $712 বিলিয়ন বেশি কিন্তু ফরেক্স রিজার্ভ রয়েছে। তার মধ্যে ডলার রয়েছে, সোনা রয়েছে, ইয়েন রয়েছে, ইয়ন রয়েছে, রুবেল রয়েছে প্রভৃতি। এই ফরেক্স কিটির মাধ্যমে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা ওয়ার্ল্ড ব্যাংক তারা দেখে একটা দেশের যত শক্তিশালী ফরেক্স রিজার্ভ থাকবে তত কিন্তু তারা সেই দেশকে তারা ঋণ দিতে আগ্রহী থাকে। এই ক্ষেত্রে ভারতবর্ষ ব্যতিক্রম নয় এবং ভারতবর্ষ এখানে ডেফিনেটলি লাভবান হতে চলেছে। এই সমস্ত কারণে আমাদের ভারতের অর্থনীতির জন্য রিজার্ভ ব্যাংকের এই দুর্দান্ত FCNRB স্ট্র্যাটেজি দারুণভাবে কার্যকারী হবে, এটা আশা করা যেতে পারে। এবার চলে আসি আরও কয়েকটা ইন্ডেক্সের কথা। নিফটি আইটি সেটা তো অলরেডি আলোচনা করলাম। নিফটি ফার্ম আজকে দারুণ র্যালি করেছে, 0.85% উত্থান। নিফটি ফাস্ট মুভিং কনজিউমার গুডস মরমে মরে রয়েছে তো কয়েক মাস ধরে, তার কারণটা সহজেই অনুমেয়। এই সুপার এল নিলো ভারতবর্ষের যে আমাদের ফসল সেটাকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে, আমাদের কম ফসল উৎপাদন হয়েছে এবং সুপার এল নিনোর ফলে আমাদের কিছু জায়গায় অতিবৃষ্টি হয়েছে, কিছু জায়গায় অনাবৃষ্টি হয়েছে, যেইভাবে আমাদের আখ চাষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এল নিনোর প্রভাবে যেটা হয়েছে খাদ্য মানে বিভিন্ন ফসল সেটা কম উৎপাদন হওয়ার ফলে সেটা খাদ্য তার মানে যেটাকে বলা যেতে পারে যে ফসলের পরিমাণ কমে যাওয়ার ফলে আমাদের কিন্তু ফুড ইনফ্লেশনের আশঙ্কাটা দারুণভাবে বৃদ্ধি পেয়ে গেছে এবং যদি কাঁচামাল যেটা খাদ্য ফাস্ট মুভিং কনজিউমার গুডসগুলোর ক্ষেত্রে সেটা যদি দাম বৃদ্ধি পেতে থাকে স্বাভাবিকভাবে তার চাপ পড়ে ফাস্ট মুভিং কনজিউমার গুডসের প্রফিটেবিলিটির ওপর। এই ক্ষেত্রে এই কারণের জন্যও কিন্তু ফাস্ট মুভিং কনজিউমার গুডসের ওপর দারুণ চাপ পড়েছে। ফলে ভারত সেরা যে কোম্পানিগুলো রয়েছে, কি আইটিসি বলুন, কি হিন্দুস্তান লিভার বলুন, কি ডাবর বলুন, কি ব্রিটানিয়া বলুন, প্রত্যেকে কিন্তু আন্ডার পারফর্ম করে চলেছে 2026-এ। নিফটি মেটাল আজকের হালকা প্রফিট কারেকশন মানে হালকা যেটাকে বলে প্রফিট বুকিং দেখেছে এবং হিন্দুস্তান জিঙ্ক আজকে 0.2% পতন প্রফিট বুকিং হয়েছে, কারণ আজকের দিনে রুপোর দাম প্রায় 1% বেশি, 1.28% বেশি পতন ঘটেছে। সোনার ক্ষেত্রেও হালকা পতন এসেছে এবং হিন্দুস্তান কপার সেটাতে প্রায় এক সময় 8%-এর কাছাকাছি পতন এসেছিল, কারণ ভারত সরকার ঘোষণা করেছেন তারা অফার ফর সেল নিয়ে আসতে চলেছেন, অর্থাৎ ভারত সরকারের হিন্দুস্তান জিঙ্কে যে পরিমাণ অংশীদারিত্ব রয়েছে সেই পরিমাণ অংশীদারিত্ব থেকে তারা কিছুটা অংশ তারা বিক্রি করে দিতে চাইছেন এবং তারা যে ফ্লোর প্রাইস রেখেছেন সেটা একটা ডিসকাউন্টে রেখেছেন এক্সিস্টিং প্রাইসের ক্ষেত্রে, সেই জন্য হিন্দুস্তান কপারের দামে আপনারা একটা বড় পতন দেখেছেন। তবে যারা অপটিমিস্ট, যারা কপারের ভবিষ্যৎ সম্বন্ধে যারা খুব আশাবাদী, তারা ইচ্ছে করলে তারা এর অ্যাডভান্টেজ নিতেই পারেন, সেটা ক্ষেত্রে কিছু বলার নেই। নিফটি মাইক্রো ক্যাপ আজকে 0.4% পতন, অর্থাৎ নিফটি মানে যে ক্ষুদ্র 250টা কোম্পানি রয়েছে অর্থাৎ 501 থেকে 550 অবধি, সেগুলোতে আজকে পতন। নিফটি ইন্ডিয়া ডিফেন্স তার মধ্যে কিছু কোম্পানি খুব ভালো করেছে, কিছু কোম্পানিতে প্রফিট বুকিং হয়েছে, 0.24% উত্থান। নিফটি ক্যাপিটাল মার্কেট ভালো পারফরমেন্স করেছে, প্রায় 1%-এর কাছাকাছি উত্থান, অর্থাৎ 0.94%। এবং এইসব মার্কেট কথাগুলো বা কি বা বলি, কসপি আজকের উত্থান দেখেছে 0.68%, তাইওয়ান আজকেরও উত্থান দেখেছে 0.9%, নিক্কেই আজও উত্থান দেখেছে 0.44%। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে আমেরিকা মারাত্মক বিপদে রয়েছে, এটা অগ্রাহ্য করা যাবে না। শর্ট টার্মে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু খেয়াল করে দেখুন ইউএস বন্ড এর লাগাতার নিচে নেমে চলেছে, ডলার লাগাতার দুর্বল হয়ে চলেছে এবং গতিপ্রাপ্ত এর ফলে যেটা হয়েছে সোনা ক্রমাগত উত্থানমুখী হয়ে চলেছে এবং ক্রিপ্টোকারেন্সি বিগত কয়েকদিন ধরে লাগাতার উত্থান দেখে চলেছে, আজকেরও কিন্তু ব্যতিক্রম নয়। বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিতে আমরা দারুণ উত্থান দেখে চলেছি। সুতরাং একদিকে বন্ড মার্কেট প্যানিক করছে, তার মানে যেটা বোঝা যাচ্ছে যে লং টার্ম ইনভেস্টার্সরা তারা মানে ইউনাইটেড স্টেটসের অর্থনীতি নিয়ে খুব একটা আশ্বস্ত না, তার কারণ ইতিমধ্যে আমেরিকার মাথার উপর $40 ট্রিলিয়ন ঋণ রয়েছে,
কতখানি ঋণ সেটা বুঝতে গেলে আমাদের ভারতবর্ষের অর্থনীতিকে বুঝতে হবে। আমাদের ভারতের অর্থনীতি $4 ট্রিলিয়ন অর্থনীতি, অর্থাৎ আমাদের অর্থনীতির 10 গুণ ঋণ কেবলমাত্র আমেরিকার মাথায় রয়েছে এবং প্রত্যেক বছর তাদেরকে প্রায় $2 ট্রিলিয়ন তাদেরকে ঋণের ওপর সুদ হিসাবে ফেরত দিতে হচ্ছে। তার ফলে ট্রাম্প সরকার মাত্রাতিরিক্ত বিপদে পড়েছে। হতে পারে ইউএস যদি মাইল্ড রিসেশনে যায়, মাইল্ড রিসেশন কিন্তু মাথায় রাখবেন, তবে কিন্তু ভারতবর্ষ উপকৃত হতে পারে। সেই ক্ষেত্রে যদি মাইল্ড রিসেশনে আমেরিকা যায়, সেক্ষেত্রে আমেরিকার মতন দেশগুলো থেকে ফান্ড আউটফ্লো হবে এবং সেগুলো ঢুকতে থাকবে কিন্তু ভারতবর্ষের মতন এমার্জিং মার্কেটগুলোতে। আজকের এখানে শেষ করলাম। স্ট্যান্ডার্ড সেই অর্থে ডিসক্লোজার দেওয়ার নেই। যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটিতে আমার বা আমার পরিবারের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইস বা কোনো অ্যাসেটে বাইসেল রেকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাইসেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। যদি সম্ভব হয় প্লিজ এই এপিসোডটা বুস্ট আপ করে দেবেন, তাহলে কিন্তু এই এপিসোডটা অনেক বাঙালি বন্ধুর কাছে পৌঁছে যেতে পারে। এবং সবশেষে যেটা বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্যে নমস্কার।